আজকে দেখলাম আম্বার রাজশাহী ইউনিভার্সিটিতে কেলানি দিছে। সাবাস বাঘের বাচ্চা। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যেখানে পাবেন উদাম কেলানি দিবেন। দর্শক, একটা বিরাট সুখবর নিয়ে হাজির হয়েছি। বিএনপি যতই উল্টাপাল্টা কথা বলুক, উল্টাপাল্টা কাজ করুক, জামাতের রাজপথের আন্দোলনের চাপে পিষ্ট হয়ে জাতীয় সংসদে এই জামাতের দাবি পূরণ করবে। ঢাকা মহাসমাবেশ থেকে যদি আমরা দেখি জুলাই সনদ গণভোটের আলোকে বাস্তবায়ন হয় নাই, তাহলে ইনশাআল্লাহ এক দফা সরকার পতনের আন্দোলন শুরু হবে। আওয়ামী লীগের পুনর্বাসনের কথা আপনারা এটা একবার করে দেখেন। আপনাদের যদি হিম্মত থাকে আওয়ামী লীগের পুনর্বাসন করে বাংলাদেশের রাজনীতি করবে, এই পরিকল্পনা যদি কারো থাকে, তার যদি হিম্মত থাকে, সাহস থাকবে, সেটা সে করে দেখাক। স্বরাষ্ট্রমন্ত্রী তোমাকে টেনে হিচ্ছে আমরা বাংলার মাটিতে পদত্যাগ করাবো। শেখ হাসিনা ডিসেম্বরে আসে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগত। ইতিমধ্যেই ভিডিওটির বিশেষ গুরুত্বপূর্ণ অংশগুলো দেখলেন। বেশি কথা না বলে চলে যাবো আজকে ভিডিওর মূল পর্বে। আর তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। দর্শক, একটা বিরাট সুখবর নিয়ে হাজির হয়েছি। বিএনপি যতই উল্টাপাল্টা কথা বলুক, উল্টাপাল্টা কাজ করুক, জামাতের রাজপথের আন্দোলনের চাপে পিষ্ট হয়ে জাতীয় সংসদে এই জামাতের দাবি পূরণ করবে। দাবি মেনে নিতে বাধ্য হবে, নিবে সেটা না, নিতে বাধ্য হবে। দর্শক, জামাত জুড়ে রাজপথের আন্দোলন সফল হওয়ার আলামত আমরা স্পষ্টত আজকেই পেয়ে গেছি। জামাত জাস্ট ট্রেলার দেখিয়েছে কিসের আন্দোলন। জাস্ট ঢাকায় 2-4টা বিক্ষোভ মিছিল করেছে, জামাত একটু করেছে, শিবির একটু করেছে, কিছু লিফলেট বিতরণ করেছে, মানববন্ধন করছে, জেলায় মহানগরে বিক্ষোভ মিছিল করেছে, দ্যাটস ইট। তাতেই বিএনপি টনক নড়তে শুরু করেছে। বিএনপি উপলব্ধি করছে যে জামাত যতটা শক্তিশালী রাজনৈতিক জোট, তাদের আন্দোলন করার যে ক্যাপাসিটি, এই আন্দোলন সামাল দিয়ে ক্ষমতায় টিকে থাকা বিএনপির পক্ষে সম্ভব না। যদি এখন পর্যন্ত বিএনপির নীতি আদর্শ হচ্ছে জনগণের কাছে জবাবদিহি নয়, বরং নিরাপত্তা বাহিনীগুলোর উপর ভর করে তাদেরকে সন্তুষ্ট করে ক্ষমতায় টিকে থাকা। কিন্তু জামাত এমন একটা রাজনৈতিক সংগঠন যাদেরকে কেনা যায় না, যারা মৃত্যুকে পরোয়া করে না। আর এদেশের জেনজি এখন মৃত্যুকে পরোয়া করে না। তো এদেরকে দমন করে, এদের আন্দোলনকে ধামাচাপা দিয়ে বোকা বানিয়ে ক্ষমতায় টিকে থাকা ইটস ভেরি টাফ। আর বিএনপির ইতিহাস এটা নাই যে জনগণকে বোকা বানিয়ে ক্ষমতায় থাকতে পারে, বরং বিএনপি ধরা খায়। এটাই হচ্ছে বিএনপির পাস্ট। সেই জায়গায় জামাত জোটের আন্দোলন সফল হতে যাচ্ছে, আমরা স্পষ্টত আলামত লক্ষ্য করছি। দর্শক, দুইটা খবর। এটা জামাত জোটের আন্দোলন সফল হওয়ার আলামত স্পষ্ট। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হলেও তাকে অনেকে প্রধানমন্ত্রী বলেন, আবার অনেকে আমাদেরকে দেখাচ্ছেন যে উইকিপিডিয়ায় তাকে প্রধানমন্ত্রী হিসেবে লেখা হয়েছিল, পরে এডিট করা হয়েছে, এবং কেউ ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার বলেন। বা ভারত সালাউদ্দিন আহমেদকেই প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব দিয়েছেন, তারেক রহমান এখানে শোপিস, পুতুল, যার ফলে সংসদ নেতার যে বক্তব্য সেটা তারেক রহমান দেন না, সেটা দেন সালাউদ্দিন আহমেদ। গুম, মানবাধিকার ও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আরো ভালো আইন করা হবে। অন্তর্বর্তী সরকারের তড়িঘড়ি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে। হ্যাঁ, বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে, আর সেই রাজনীতিতে পিষ্ট হয়ে আপনারা বলছেন যে আরো ভালো আইন করবো। হ্যাঁ, করেন। এটা এই বক্তব্য থেকে স্পষ্ট আলামত যে সংসদে জামাত যা দাবি করছে সেটা করতে যাচ্ছে। তবে আরো ভালো আইন করব এটা বলে আপনি তাল বাহানা করবেন, আপনি পুরো জাতিকে ঘুরাবেন, প্রতারণা করবেন, এটা হবে না। ভালো আইন করবেন, ভালো আইন করে দেখান। ঠিক আছে, গোমাধ্যাদেশ আরো ভালোভাবে গোমাধ্যাদেশ করে দেখান। বিচার বিভাগ পৃথকীকরণ আরো কার্যকরভাবে বিচার বিভাগ পৃথকীকরণ করে দেখান। আলাদা সচিবালয় করেন, বিচারক নিয়োগের আলাদা, উচ্চ আদালতের বিচারক নিয়োগের আলাদা বিধিমালা করেন। যাকে ইচ্ছা তাকে যেভাবে ইচ্ছে সেভাবে বিচারক নিয়োগ করতে পারবেন না, করেন, দেখান। হ্যাঁ, এটা করতে বাধ্য হবে। এখন বিএনপি শুধু বলবে হ্যাঁ করবো করবো করবো, আর করবে না। না, এতে তো আন্দোলন থামবে না। জামাত জোট স্পষ্ট করে বলেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। অতএব আন্দোলন চলতে থাকবে। এই আন্দোলন বিএনপি সামাল দিতে পারবে না। অতএব বিএনপিকে জামাতের দাবি, জামাত এনসিপি বা জামাত জোটের যে দাবি সেটা পূরণ করতে হবে। এগুলো এক খবর। আরেকটা খবর, আমাদের চিফ হুইপ নুরুল ইসলাম, তার সেন্স অফ হিউমার ভালো, মজার মানুষ তিনি, এবং ভালো মনে সরল মনের মানুষ বোঝা যায়। এবং মাঝে মাঝে একটু বিএনপি মার্কা অপরাজনীতি করতে গেলে তার মুখে হাসি পায়, কেমন যেন তিনি উল্টাপাল্টা কাজ তেমন একটা করতে পারেন না। এই নুরুল ইসলাম মনি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, সরল মনে হয়েছে। কিন্তু মাঝখানে একদিন জামাতের ৭১-এর অবস্থান নিয়ে খোঁচা দেওয়ার চেষ্টা করেছিলেন, তখন মনে হয়েছে যে তিনি সেই রাজনীতি পারেন না, কেমন জানি একটু বোকা বোকা লাগছিল তাকে যখন সে কথা বলতে গেলেন। সবাই দান্দাবাজি বাটপারি পারে না, আর আওয়ামী লীগ যা পারতো ওটা বিএনপি চাইলেও পারবে না। চিফ হুইপ বলেছেন বাতিল হওয়া 16টি অধ্যাদেশ পরবর্তীতে বিল আকারে উত্থাপন করা হবে। সালাউদ্দিন আহমেদের কথা আর চিফ হুইপের কথার মধ্যে মিল আছে। এর মানে বাতিল হওয়া 16টি অধ্যাদেশ পরবর্তীতে বিল আকারে উত্থাপন করা হবে, সংশোধিত বিল আকারে কিছু পরিমার্জন করে। ওইটি সালাউদ্দিন বলেছেন যে আরো ভালোভাবে। এর মানে যে বিষয়টা নিয়ে আমাদের সিরিয়াস প্রশ্ন এখন, জুলাই সনদ, বিশেষ করে গুম অধ্যাদেশ বাতিল, আলাদা বিচার বিভাগীয় সচিবালয় অধ্যাদেশ বাতিল, ব্যাংক রেগুলেশনস অধ্যাদেশ বাতিল, এই বিষয়গুলো পরবর্তীতে বিল আকারে উত্থাপন করতে বাধ্য হবে। এখন জামাত জোটের আন্দোলন যে বিএনপি এগুলো বাতিল করেছে, এই অভিযোগিত আন্দোলন না, বাতিল করে তারা টিকতে পারবে না। তারা এই দাবি পূরণ করতে, এগুলো বিল আকারে উত্থাপন করতে বাধ্য হবে।
নইলে জামাত জোট যেভাবে 2 মাসের মধ্যে বিএনপি 12টা বাজিয়ে দিয়েছে, বিএনপিকে জাতির সামনে প্রতারক এবং ধান্দাবাজ বিশ্বাসঘাতক হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়েছে, এই অভিযোগের ভার সহ্য করে দেশ পরিচালনা করা বিএনপির পক্ষে সম্ভব নয়। অতএব এটা কিন্তু সুখবর। তবে জামাতকে আন্দোলন কন্টিনিউ করতে হবে এবং বিএনপির কোনো আশ্বাসে বিশ্বাস করা যাবে না যে আপনারা যেই দিন পাশ করাবেন ওই দিন আন্দোলন থামবে, তার 1 সেকেন্ড আগেও আন্দোলন থামবে না। চিফ হুইপ নুরুল ইসলাম বলেছেন, বাতিল হওয়া 16টি অধ্যাদেশ পরবর্তীতে বিল আকারে উত্থাপন করা হবে। রোববার দুপুর 12টার দিকে জাতীয় সংসদ ভবনের চতুর্থ তলায় স্পিকারের কক্ষে নবনির্বাচিত 2 সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এখানে একটা বিষয় দেখেন, এই যে অধ্যাদেশগুলো বাতিল করেছে, বিএনপি বাতিলের পক্ষে কোনো যুক্তি দিতে পারে নাই, জাস্ট বাতিল করেছে। এখন জাতিকে তো বোঝাতে হবে আপনি কেন বাতিল করেছেন। আপনি গায়ের জোরে যা ইচ্ছে তা বলবেন। সিভিল সোসাইটি অনেকে বলেছে এটা কি মগের মুল্লুক, যে অধ্যাদেশ মন চেয়েছে পাশ করিয়েছে, যে অধ্যাদেশ মন চেয়েছে বাতিল করেছে, যেটা মন চেয়েছে সংশোধন করে দিয়েছে। না, এই মগের মুল্লুক তো চলবে না। এই জন্য যেহেতু বিএনপি এখানে চুপচাপ, অতি শীঘ্রই বিএনপিকে এটা মেকআপ করতে হবে, উপায় নেই এছাড়া, নাহলে টিকতেই পারবে না, ক্ষমতাই থাকবে না তাদের। চিফ হুইপ বলেন, বিএনপি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চায়। ঠিক আছে, তাহলে গুম অধ্যাদেশ পাশ করিয়ে দেখান, আরো ভালোভাবে পাশ করে দেখান, মানবাধিকার অধ্যাদেশ পাশ করে দেখান, বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ করে দেখান। এটা করতে পারলে আপনার ক্ষমতা টিকবে, নইলে আপনার বিচারকদের সহ পালাতে হবে। শপথবদ্ধ রাজনীতিবিদ বানাবেন বিচারকদের, তারা সহ আপনারা পালাবেন। চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন কেউ আইন হাতে তুলে নেবেন না, কোথাও সমস্যা হলে প্রশাসনকে জানাবেন। মানবিক কল্যাণমুখী রাষ্ট্র গঠন করছে বিএনপি, কিন্তু বিএনপির লোকজন তো দেশব্যাপী মব সৃষ্টি করছে, তারা বিরোধী দলকে পেটাচ্ছে, তারা হুমকি দামকি দিচ্ছে এবং সরকারের সমালোচনা করলে তাকে আঘাত করছে। এবং এই যে বিভিন্ন জায়গায় মব করে পীরকে হত্যা, মাজার কিংবা দরবারকে পুড়িয়ে দেওয়া, ভাঙচুর করা, এগুলোর সাথে বিএনপির ক্ষমতা কাঠামো জড়িত। এবং এই যে চাঁদাবাজি করছে, এটা তো আইন নিজের হাতে তুলে নিয়ে করছে, জোর করে চাঁদা আদায় করছে, এই যে কাউকে জোর করা, এটা করছে। অতএব তারেক রহমানের এই নসিহত বিএনপির কেউই তো শুনছেন না। হোয়াটএভার। দর্শক, মূল কথা এটাই যে ঘুরে ফিরে জামাতের আন্দোলনের ফলে, আন্দোলনের চাপে পিষ্ট হয়ে বিএনপি সংসদেই জামাতের দাবি পূরণ করতে বাধ্য হবে এবং সিস্টেম এটাই যে আন্দোলন হয় রাজপথে আর দাবি মানতে হয় সংসদে। 2টা বিষয় আজকে নির্বাচন করেছি যেটা আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আর্মির ভিতরে খুব চমৎকার একটি কাজ করেছেন, খুবই চমৎকার কাজ করেছেন, যেটা তার প্রশংসা না করলেই নয়। এবং এই কাজটি ইসলামের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়টি একটু আলোচনা করব। তার আগে গতকালকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ওই যে শহীদুল্লাহ হলের এজিএস ইব্রাহিম খলিল, তার রুমে যে 2জন কওমি মাদ্রাসার 2 আত্মীয় এসে সমকামিতায় লিপ্ত হয়েছিলেন এবং সেটি ধরা পড়েছিলেন, এই বিষয়ে অত্যন্ত চাঞ্চল্যকর আরেকটি খবর আমাদের হাতে এসেছে। সেই বিষয়টি একটু আপনাদেরকে জানানো দরকার। খবরটা হচ্ছে, গতকাল বলেছিলাম যে ঘটনাটা ছিল 27 তারিখের। ইব্রাহিম খলিল তার রুম থেকে বেরিয়ে চলে গিয়েছিলেন, তারপরে তো আর তাদের সাথে দেখা নেই। তার রুমমেট, ইব্রাহিম খলিলের রুমমেট অর্থাৎ এজিএস এর যে রুমমেট, সে ওই বিষয়টি দেখে ফেলানোর পরে তারপরে সে তো ভিডিও করে রাখলো। তারপরে সে ভিডিও কেন গোপন রাখলো, ইব্রাহিম খলিলকে কেন জানালো না, 5 দিন পরে কেন ছাত্র দলের একজনকে দিয়ে এটা প্রকাশ করালো, এইটার তথ্য আজকে বেরিয়ে এসেছে। আপনারা জানেন যে এরই ধারাবাহিকতায় ছাত্র শিবির যখন শহীদুল্লাহ হল প্রভোস্ট কমিটির সাথে যখন মিটিং করছিলেন, এই মিটিং এর ভিতরে ছাত্রদল গিয়ে হামলা চালায়। আমি গতকালই আপনাদেরকে বলেছিলাম তাদের এই হামলা চালানোর অন্যতম মোটিভ ছিল সিসিটিভির ফুটেজ গায়েব করা। হল প্রভোস্ট যেন ছাত্র শিবিরকে কোনো রকম সেখানে সহযোগিতা না করে, সিসিটিভির ফুটেজ যাতে না দেয়, এইটার আরো চাঞ্চল্যকর তথ্য আজকে বেরিয়ে এসেছে। ঘটনা হচ্ছে, হল সংসদের পক্ষ থেকে প্রভোস্টকে ফোন দেওয়া হয়েছিল যে আপনি আমাদেরকে সময় না দিয়ে ছাত্র দলকে কেন সময় দিলেন, ছাত্র দলের সাথে আপনি মিটিং করলেন, অথচ আমি সারাদিন আপনাকে খুঁজে পাচ্ছি না স্যার, কেন? এরই এক পর্যায়ে জিজ্ঞাসা করছে, স্যার আপনি ওদের সাথে কখন কয়টায় বসছেন, ওদের সাথে মিটিং ছিল আপনার কয়টায়? তো বলছে 5টার সময়, ভোর 5টায়। তো বলছে স্যার ভোর 5টায়, তাহলে আমাকে বললে আমি 4টায় যেতাম, তাহলে আপনি আমাকে বললেন না কেন? আপনি ওদেরকে 5টায় এত ভোরে সময় দিলেন কেন? ওদের জন্য আপনি এত কিছু কেন করছেন? সত্য কথা তো চাপা থাকে না রে ভাই, মুখ দিয়ে বেরিয়ে যায়। তিনি বলে ফেললেন যে না, ওরা তো আসলে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। স্যার আমি তো ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃষ্টিগোচর হওয়ার পর গত পরশু থেকে আপনার সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ করতেছি। গত পরশু রাতেও স্যার আপনার সাথে আমার কথা হয়েছে কিনা যে স্যার দ্রুত একটা তদন্ত কমিটি গঠন করে হচ্ছে এটা তদন্ত করে দোষীদের হচ্ছে শাস্তি ব্যবস্থা নেওয়ার জন্য আপনাকে স্যার আমি বলছিলাম কিনা গত পরশু রাতেও? গতকাল সারাদিন আমি আপনার অপেক্ষায় ছিলাম স্যার, আপনি বলছেন অফিসে এসে কল দিবেন, আপনি কল দেন নাই স্যার। ছাত্র দলের সাথে বসে আপনি মিটিং করতেছেন স্যার, আপনার কি ছাত্র সংসদের সাথে মিটিং এর থেকে ছাত্র দলের সাথে মিটিং করাটা কি গুরুত্বপূর্ণ কিনা স্যার? না গুরুত্বপূর্ণ। তুমি ওই যে ভুলটা বললা, এখানে আমি আসছিল ভোর 5টার সময়, বুঝতে পারছো কথাটা? সেই ভোর 5টার সময় তো তোমার সাথে আমার কথা হয়নি, তারপরে তো আমি আসিনি। আর আপনার সাথে গতকাল স্যার ছাত্র দল কয়টায় বসছে? আমি তো জানি না, ভিডিও দেখছি স্যার। একদম ভোরবেলায়। আচ্ছা, ওরা ওই টাইমটা কিভাবে জানে যে আপনি আসছেন অফিসে? না আসে নাই তো, তারা তো আমাকে বাসাতে ধরে নিয়ে গেছে। তার মানে মূল কাহিনীটা এখানে, মূল কাহিনীটা হচ্ছে হল প্রভোস্টকে চাপ দিয়ে যে কোনোভাবে ওই সিসিটিভি অর্থাৎ ওই মাদ্রাসার ছাত্র 2টা যে ওখানে আসছে, কবে আসছে,
কেন আসছে, কতটুকু সময় তারা ছিল, কখন বেরিয়ে গেছে, ওই সময় ইব্রাহিম খলিল ছিল কিনা, ইব্রাহিম খলিল কখন বেরিয়ে গেছে, এই সমস্ত প্রমাণ তো ওখানে ছিল। এইটা যাতে জনসম্মুখে আনতে না পারে, ছাত্র শিবির যেন এইটা প্রমাণ করতে না পারে, আর এই সুযোগে তাদের হাতে যে মিডিয়া আছে, যে মিডিয়া কন্ট্রোল তাদের হাতে আছে, এই মিডিয়া কন্ট্রোলের মাধ্যমে তারা যেন এটা একেবারে ছড়িয়ে দিতে পারে যে ছাত্র শিবির মানেই সমকামী। আগেই বলেছি তাদের হাতে আসলে কোনো ইস্যু নাই, যে কোনো ইস্যু নিয়ে তাদের নামতে হবে। তারা একের পর এক নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে বিভিন্ন জায়গায় হামলা করেছে। এর ভিতরে আবার নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে তো হামলা করেছেই, নিজেদের দলীয় লোককে পর্যন্ত পিটিয়েছে এই ঢাকাতেই। তাহলে এই যে এতগুলো অপকর্ম ঢাকা দেবে কি করে, এটা তো ঢাকার দরকার। আবার এর ভিতরে ঘটনা যেটি ঘটেছে, সারা দেশে তো আপনারা জানেন গ্যাস এবং বিদ্যুতের হাহাকার অবস্থা। ঢাকার বাসাবাড়িতে পানি নেই, চুলোয় গ্যাস নাই, চুলো জ্বলছে না, রান্না খাওয়া বন্ধ। মানুষ রাস্তায় নেমে এসেছে এবং রাস্তায় নেমে এসে সেখানে কি স্লোগান দিচ্ছে আপনারা একটু এই স্লোগানটা একটু শুনুন। ক্ষমতায় আসার মাত্র 6 মাসের ভিতরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই ধরনের স্লোগান শুনতে হবে, বিশ্বাস করেন আমরা এটা কখনোই চাই নাই। এই স্লোগানগুলো শুনলে আমরা খুবই আঘাতপ্রাপ্ত হই, আন্তরিকভাবেই আমরা আঘাতপ্রাপ্ত হই। কারণ আমরা চাই যে রক্তক্ষয়ী একটা সংঘর্ষের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিদায় করে এখানে যে নতুন একটি সরকার গঠিত হয়েছে, এই সরকারের ভালো মন্দ যাই হোক, সে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে টিকে থাক আর 5টা বছর ক্ষমতা খুব ভালোভাবে চালাক, যেন এদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল এই আকাঙ্ক্ষাটুকু তারা বাস্তবায়ন করতে পারে। দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি হয়েছিল শেখ হাসিনার আমলে, এটা যেন একটু চেপে ধরতে পারে। গ্যাস বিদ্যুৎ তারা বলেছিল যে 2 বছরের ভিতরে এর দাম বাড়াবে না, কিন্তু এখানে তারা এসেই এই ওয়াদা খিলাপ করেছে। গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়েছে মাত্র 2 মাসের ব্যবধানে। বাজারে যাওয়া যাচ্ছে না, দ্রব্যমূল্যের যে চরম ঊর্ধ্বগতি, 100 টাকার নিচে কোনো সবজি নাই, কাঁচামরিচ 400 টাকা কেজি, সিম কিনেছি 100 টাকা পোয়া, মানে 400 টাকা কেজি। এই হলো অবস্থা। এমত অবস্থায় মানুষ রাস্তায় নেমে এসেছে। এখন আজ একজন নামলো, কাল একজন নামলো, এইভাবে 1-2 জন করে নামতে নামতে তো সরকারের দুর্বলতাগুলো যখন মানুষের সামনে ধরা পড়ে যাবে, তখন তো যে কেউ আবার রাস্তায় নামতে বাধ্য হবে। এখন এই যে মানুষ রাস্তায় নেমে এসে এইভাবে স্লোগান দিচ্ছে, এইটা ঢাকতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলার ঘটনাগুলো ঢাকতে হবে, আরো যে চাঁদাবাজির বিষয়গুলো তো আছে, এগুলো ঢাকতে হবে। তো এইগুলো তো যাদের বুদ্ধিশুদ্ধি আছে, যারা একটু রাজনীতি চর্চা করে, তারা এটা অন্যভাবে ম্যানেজ করতো, অন্যভাবে ঢাকতো, কিন্তু এদের তো সেই বোধটুকু আছে বলে মনে হচ্ছে না। তাহলে এখন কি ইস্যু পাওয়া গেল, ছাত্র শিবির এরা সমকামিতা করে। এখন এই বয়ান কি মানুষ খায়? যে বয়ান বিশ্বাসযোগ্য নয় সেটা নিয়ে যদি আপনি মাঠে নামেন, তাহলে আপনার এখানে 2টা ক্ষতি। এক হচ্ছে আপনি আপনার ইমেজ নষ্ট করলেন, 2 হচ্ছে আপনি যে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছেন এটা মানুষের কাছে প্রমাণ হয়ে গেল। তাহলে ছাত্র দলের ক্ষেত্রে এই 2টাই হয়েছে। যাই হোক, এটা কিন্তু এই হল সংসদের এই নেতা আর হল প্রভোস্টের যে কথোপকথন যে ফাঁস হলো, এইটার মাধ্যমে কিন্তু প্রমাণ হয়ে গেল যে ছাত্রদল এই সিসিটিভি ফুটেজকে ধামাচাপা দেওয়ার জন্য, গায়েব করার জন্য হল প্রশাসনকে তারা চাপ দিয়েছে। যাই হোক, এবার আমরা চলুন ওয়াকারুজ্জামানের ওই বিষয়টি চলে যাই। ওয়াকারুজ্জামান তিনি খুব চমৎকার একটি কাজ করেছেন। ঢাকাতে জলসিরি আবাসন এলাকায় তিনি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং এটি একই সাথে ভার্চুয়াল ভাবে উদ্বোধন করা হয়েছে যশোর, সিলেট, বরিশাল, চিটাগাং, বগুড়া, সাভার একযোগে এখানে উদ্বোধন করা হয়েছে। এইখানে মূলত এটি একটি ইসলামী প্রতিষ্ঠান। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস, এই সিলেবাসের আলোকে এর সাথে তিনি জুড়ে দিয়েছেন ইসলামিক মূল্যবোধের ভিত্তিতে যে শিক্ষাটা, এইটা আনার জন্য কোরআন এবং হাদিসের, অর্থাৎ আধুনিক শিক্ষার সাথে কোরআন হাদিসের সমন্বয় করে তিনি নতুন একটি শিক্ষা কার্যক্রম এখানে চালু করলেন, উদ্বোধন করলেন। আশা করা যায় এটি চালু থাকবে। আমরা ধারণা করতে পারি আর্মি প্রধান তিনি হজ করে আসার পর থেকে তার ভিতরে একটা বড় ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। তিনি দাড়ি রেখেছেন, যদিও তার এই দাড়ি রাখার ব্যাপারে ভারত থেকে প্রচুর আপত্তি উত্থাপন করা হয়েছে, সমালোচনার মুখে তাকে পড়তে হয়েছে। তো তিনি এখানে আরেকটি যুগান্তকারী পদক্ষেপ নিলেন। এই আর্মিদের ভিতরে তাদের যে বাচ্চাদের, বাইরের বাচ্চারাও এখানে পড়তে পারবে হয়তো, এমন একটি শিক্ষা ব্যবস্থা তিনি এখানে প্রবর্তন করতে চাচ্ছেন, যে শিক্ষা ব্যবস্থার ফলে আমরা জানি যে এই যে তুরস্কের নাজিমউদ্দিন আরবাকান, তিনি তার দাওয়াম আমার সংগ্রামী বইয়ের ভিতরে তিনি লিখেছেন যে তিনি একজন কোরআনের হাফেজ হয়েও কি করে বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার হলেন। আমাদের দেশে তো এই শিক্ষা ব্যবস্থা নাই। এই যে দেখছেন না, আগেই বললাম কওমি মাদ্রাসায় পড়ে ওরা সমকামী করে বেড়ায়, আর নারীদের বিরুদ্ধে ওয়াজ করে, সুযোগ পেলে পুরুষদের সমকাম করে। তো এই যে শিক্ষা ব্যবস্থার মূলত অভাব, প্রচন্ড অভাব। এখানে তাদের একমুখী শিক্ষা ব্যবস্থা, আলিয়া মাদ্রাসাতেও একই অবস্থা, আগে একেবারেই পশ্চাৎপদ ছিল, এখন কিছুটা তারা ওই ধারা থেকে উঠে এসেছে। আরও এখানে জ্ঞান বিজ্ঞানের সমন্বয় সাধন করতে হবে ইসলামী শিক্ষার সাথে, যেটা আল আজহার বিশ্ববিদ্যালয় করতে পেরেছে, তারপরে তুরস্ক করতে পেরেছে, বিশ্বের বিভিন্ন দেশ করতে পেরেছে, কিন্তু আমরা এটা এখনো করতে পারি নাই। আমরা শুধু একমুখী শিক্ষা নিয়েই পড়ে আছি। আমাদের জেনারেল লাইনে শুধু জেনারেল শিক্ষাই দেওয়া হয়, এখানে যেমন নীতি নৈতিকতা গড়ে ওঠে না, চোর বাটপারি তোর শেষর, মতি মাহফুজদের মতো লোক তৈরি হয়, আর মাদ্রাসাতে শুধু যে এইগুলো তৈরি হচ্ছে। সুতরাং আর্মি প্রধান তিনি এই বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন যে এমন একটা শিক্ষা ব্যবস্থা দরকার, যে শিক্ষা ব্যবস্থায় একজন মানুষ তিনি সেনাপ্রধানও হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, ডাক্তারও হতে পারবে, আবার মসজিদের ইমামও হতে পারবে, নামাজও পড়াতে পারবে। এবং তিনি তার আলোচনা করতে গিয়ে খুব চমৎকার একটি কথা বলেছেন যে দেশটা বিদাতে ভরে গেছে, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা বিদাত মুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই। এটি তার অত্যন্ত যুগান্তকারী একটি পদক্ষেপ, খুবই ভালো উদ্যোগ নিয়েছেন।